ইয়ন্স গ্যালারি। নমস্কার বন্ধুরা, ইয়ন্স গ্যালারিতে আপনাদের সবাইকে স্বাগত। কালজয়ী লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের এক অমর সৃষ্টি ব্যোমকেশ বক্সী। ইয়ন্স গ্যালারির পরিবেশনায় আজ আপনারা শুনবেন ব্যোমকেশ বক্সীর ফ্যান ফিকশন। লেখক রাজপ্রতাপ বসুর কলমে মরণের ঘণ্টা। আজকের গল্প পাঠ ও অজিতের চরিত্রে তমাল, ব্যোমকেশের চরিত্রে সুমিত চ্যাটার্জি। অন্যান্য চরিত্রে থাকছে ইন্দ্রনীল, অভিজিৎ, প্রীতম, নীল, শিউলি, সৌরভ ও নীলাঞ্জন। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত ও মোশন ভিডিওতে দেবদত্ত। প্রচ্ছদ অলঙ্করণে সৌমদীপ গুই। সমগ্র পরিকল্পনা ও সম্পাদনা নীলাঞ্জন। চলুন তাহলে শুনে নেওয়া যাক আমাদের আজকের নিবেদন, রাজপ্রতাপ বসুর কলমে ব্যোমকেশ বক্সীর ফ্যান ফিকশন মরণের ঘণ্টা। আনন্দবাজার পত্রিকার প্রথম পাতা উল্টাতেই এক বিস্ময়কর বিজ্ঞাপন চোখে পড়ল। সেখানে লেখা রয়েছে, বর্ধমান জেলার হরিপুর গ্রামে একজন নামকরা জ্যোতিষীকে তার ঘরেই মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। পরিবারের লোকজন এটাকে খুন বলে দাবি করেছেন। মৃতদেহের মাথায় কোনো ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছে বলে পুলিশের অনুমান। বডি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনও প্রশাসনিক দিক থেকে কোনো সমাধানসূচক ইঙ্গিত পাওয়া যায়নি। বিজ্ঞাপনটি পড়ে আমি কিঞ্চিত অবাক হলাম। শেষে একজন জ্যোতিষীকেও খুন! ঈশ্বর, দেবতা, ধর্মকর্ম নিয়ে থাকা মানুষের উপরেও কারো এমন বিদ্বেষ জন্মাতে পারে? পুঁটিরাম চা নিয়ে এলে ওকে জিজ্ঞেস করলাম, ব্যোমকেশ কখন বেরিয়েছে? উনি তো বৌমনিকে নিয়ে বেরোলেন, বললেন আসতে একটু দেরি হবে, দুপুরে বাইরেই খেয়ে নেবেন। ইদানিং ব্যোমকেশের বিবাহোত্তর প্রেম একটু বেশি মুক্ত বিহঙ্গের মতো ডানা মেলেছে। পর 3টে বড় কেসের সমাধানের পর এখন ব্যোমকেশের পকেটও বেশ বহাল তবিয়তে। অগত্যা খবরটি মাথার মধ্যে নিয়েই সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হলো। সন্ধে 6:30 নাগাদ ব্যোমকেশ এলো। তাকে জিজ্ঞেস করলাম, খবরের কাগজ দেখলে? ব্যোমকেশ তক্তপোষে বসে বলল, এর জন্যই বলছি অজিত, বিয়েটা করো, না হলে তুমি বুঝবে না এর মর্ম কি। স্ত্রীকে নিয়ে বেরোলে তার ফরমাইশ অনেক, কাগজ দেখার ফুরসত থাকে না। দেখ কি হয়েছে, তোমার মুখ দেখে মনে হচ্ছে কোনো একটা খবর তোমায় খুব চিন্তায় ফেলেছে। এমন সময় সত্যবতী উঁচু গলায় বলল, আবার পড়ো ওই খুন মামলা মোকদ্দমা নিয়ে। ঠাকুরপো, তোমায়ও বলিহারি, আমাদের এইটুকু সুখ হজম করতে পারছো না? গলা ঝেড়ে বললাম, ঠিক আছে, তাহলে না হয় থাক। আমারও সময় আসবে, তখন কিন্তু তুমি আমাকে বলতে পারবে না কিছু। ব্যোমকেশ পরিস্থিতি সামাল দিতে বলল, আরে অজিত, বলো কি হয়েছে? দিন শেষে একটা গরম গরম খবর না পেলে দিনটার মাহাত্ম্য সম্পূর্ণ হয় কি করে বলো? আমি সম্পূর্ণ খবরটা ব্যোমকেশকে পড়ে শোনালাম। ব্যোমকেশ বলল, জ্যোতিষীকে খুন করার কারণ কি হতে পারে? ব্যাপারটা আশ্চর্যজনক, কিন্তু আমরাই বাড়িতে কি করতে পারি? যদি কেসটা পেতাম তবে আরো বিশদ জানার ইচ্ছে হতো। অজিত, রাতে গরম গরম মুরগির রোস্ট, আজকে খাবারটা জমবে ভালো। বিনাশকালে বিপরীত বুদ্ধি কথাটার প্রয়োগ এখানে না চললেও ব্যোমকেশের অবস্থা এখন খানিকটা হলেও তাই। কেন জানি না অনুভব করছিলাম যে ওর সেই সত্যান্বেষী প্রখর দৃষ্টিতে এখন কেমন যেন একটা শান্ত শিমুলের ছায়া বিরাজ করে। কোনো খবরেই তেমন একটা উৎসাহ দেখায় না। এমনকি সপ্তাহখানেকের মধ্যে যে কটা ছোট ছোট কেস হাতে এসেছে, প্রত্যেকটাই বলা ভালো এক কথায় না করে দিয়েছে। যদিও তার মধ্যে সবকটাই কোনো মানুষের উপর সন্দেহ ঘটিত ঘটনা।
ব্যোমকেশ মক্কেলের মুখে ঘটনার বর্ণনা শুনেই বলে দিয়েছে, দেখুন, কোনো মানুষকে অনুসরণ করা আমার কাজ নয়। আপনি বরং থানায় গিয়ে ব্যাপারটা জানিয়ে রাখুন। এইসব ব্যাপারে আমার মনে হয় তারাই বেশি সাহায্য করতে পারবে। ধন্যবাদ। প্রতিবারই মক্কেল আগন্তুকেরা এই কথা শুনে নিরাশ হয়ে ফিরে গেছে। এভাবেই আরো 2 মাস কাটল। নিয়মের কোনো পরিবর্তন নেই। একদিন রাতে খাওয়ার টেবিলে শীতকালীন এক বনভোজনের আয়োজন নিয়ে আমাদের মধ্যে কথোপকথন চলছে। সত্যবতী নাছোড়বান্দা বলল, দেখো ঠাকুরপো, একবার সবাই মিলে না বেরোলেই নয়। ঘরে থেকে থেকে কুয়োর ব্যাং হয়ে গেছি একেবারে। ব্যোমকেশ বলল, সুকুমার ট্রাঙ্ক কল করেছিল। ও তো এখন চাকরি সূত্রে বর্ধমানের দিকেই আছে বলল। তা চলো না, ওখান থেকেই না হয় একবার ঘুরে আসি। পরিবারের সবাই থাকলে আনন্দটাও দ্বিগুণ হবে। কি বলো সত্য? সত্যবতী উৎসুক হয়ে বলল, সত্যি তাই। আমার তো ব্যাপারটা মাথাতেই আসেনি। এই কবে যাবে বলো না? আমি একটু চিন্তা করে বললাম, এই সপ্তাহে বেশ কয়েকটা প্রকাশকের সঙ্গে দেখা করবার আছে। সামনের সপ্তাহে চলো, ওই জানুয়ারি 2-3 তারিখ। বেশ, তাই হোক। দেখি এই কদিনে নতুন বাড়ির কাজটা কত তাড়াতাড়ি এগিয়ে রাখা যায়। অবশেষে 3 তারিখেই আমরা বেরোবো, এটাই ঠিক করা হলো। ব্যোমকেশ নতুন বাড়ির কাজ তদারকি করে বেশ খানিকটা এগিয়ে নিয়েছে এই কয়েকদিন। সুকুমারের কর্মক্ষেত্র এখন বর্ধমানের লাকুর্ডি। এরই মধ্যে ব্যোমকেশ ওর সাথে কথাবার্তা বলে আমাদের আগমনের ব্যাপারে ও থাকা খাওয়ার ব্যাপারে সমস্ত ব্যবস্থা সুনিশ্চিত করে নিয়েছে। তবে এই থাকার জায়গা নিয়ে কোনো একটা ব্যাপার ব্যোমকেশ গোপন করে গেছে আমাদের কাছে। জিজ্ঞেস করলেই বলছে, চলো না, একটা নতুন ধরনের অভিজ্ঞতা হবে, এইটুকু নিশ্চিত। ব্যাস, এর বাইরে আর কোনো কথা নয়। আমরা সেদিন বিকেলের মধ্যে গন্তব্যে পৌঁছে গেলাম। সুকুমার স্টেশনেই আমাদের জন্য অপেক্ষা করছিল। ও আমাদের সোজা নিয়ে গেল এক সুবিশাল পুরনো আমলের অট্টালিকার সামনে। বলল, এটা আমার বন্ধু অমরেশ ঘোষের বাড়ি। তোমাদের থাকার ও খাবার ব্যবস্থা এইখানেই করেছি। মানে বলা ভালো, ওই নিজে থেকে দায়িত্বটা ঘাড়ে নিয়েছে। আমার কর্মক্ষেত্র এখান থেকে বেশ খানিকটা দূর। এই জায়গাটার গ্রাম্য নাম হরিপাড়া, তবে কাগজে কলমে এটাকে বলা হয় হরিপুর। কোন হরিপুর? যেখানে একজন জ্যোতিষীকে খুন করা হয়েছে সেইটা কি? প্রশ্ন করলাম আমি। সুকুমার ভুরু কুঁচকে প্রশ্ন করল, কাগজে পড়েছিলে নাকি খবরটা? আলবাত। তবে এমন সময় বাড়ির পাঁচিলের ওপার থেকে একটা গলা শুনতে পাওয়া গেল। আরে সুকুমার, বলছি ব্যোমকেশবাবু চলে এসেছেন নাকি? ওই যে চলো, অমরেশ টের পেয়েছে, এসো তোমরা। আমরা পাঁচিল লাগোয়া প্রধান দরজা পেরিয়ে ভেতরে ঢুকলাম। দেখলাম একজন সাদা পাঞ্জাবি পাজামা পরা উঁচু কাঁধের ফর্সা ভদ্রলোক ঢালাই উঠোন পেরিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। সুকুমার একটু এগিয়ে গিয়ে বলল, বিশু কোথায়? একটু ভেতর থেকে ডেকে নে ভাই। বিশু, বিশু কোথায় গেলি রে? আসুন ব্যোমকেশবাবু, আমি অমরেশ ঘোষ। আশা করি সুকুমার আমার পরিচয় আপনাদের দিয়েছে। আর আপনি বুঝি প্রখ্যাত লেখক অজিত বন্দ্যোপাধ্যায়? আগে হ্যাঁ, আমি সেই। ভদ্রলোক প্রণামপূর্বক আমাদের নিয়ে বাড়ির ভেতরের দিকে এগোলেন। যদিও এটাকে বাড়ির ভেতর না বলে অন্দরমহল বললেই হয়তো সঠিক বর্ণনা দেওয়া যেত। বাড়ি দেখলে মনে হয় এটা কোনো নবাবের হাভেলি টাভেলি ছিল। বিশু নামের একটি বৃদ্ধ লোকের সঙ্গে এসে সুকুমার আমাদের ব্যাগপত্র নিয়ে দোমহলা বাড়ির উপরের তলায় উঠে এল। ব্যোমকেশ ও সত্যবতীর থাকার ব্যবস্থা করা হয়েছে সিঁড়ি থেকে উঠে লম্বা বারান্দা পেরিয়ে একদম শেষ প্রান্তের ঘরটায়, এবং আমি ও সুকুমার থাকবো ঠিক তার পাশের ঘরে। সুকুমার এই কয়েকদিন কর্মক্ষেত্র থেকে ছুটি নিয়েছে। তবুও যদি বিশেষ কোনো প্রয়োজন হয় এখান থেকেই আসা যাওয়া করবে, এমনই প্রতিশ্রুতি দিয়ে এসেছে। আমরা সবাই ব্যোমকেশের ঘরেই প্রথমে ঢুকলাম। অমরেশবাবু বললেন, ব্যোমকেশবাবু, আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আপনি আমার বাড়িতে এসেছেন। কম পড়িনি আপনার ব্যাপারে।
যদিও তার জন্য অজিতবাবুকে ধন্যবাদ না জানালেই নয়। আমি এই ক্ষুদ্র ব্যবস্থা করেছি আপনাদের জন্য। দয়া করে কোনো কিছুর প্রয়োজন হলে বলবে। আসলে গিন্নি চলে যাওয়ার পর এই প্রথম অতিথি হিসাবে আপনারা এলেন আমার বাড়িতে, তাই আপ্যায়নের ত্রুটি হয়তো রয়েই যাবে। ব্যোমকেশ দেখলাম গৃহস্বামীর কথায় খুব একটা মনোযোগ দিচ্ছে না। ওর দৃষ্টি খোলা জানালার দিকে। একটা সিগারেট বের করে বাইরের দিকে ইশারা করে বলল, ওটা কি কোনো মন্দির নাকি? অমরেশবাবু একটু জানালার দিকে এগিয়ে গেলেন, তারপর বললেন, ও ওটা ওটা কোনো মন্দির নয় ব্যোমকেশবাবু। ওখানে এই কদিন আগে কি কাণ্ড সে আপনাদের কি বলবে। যাক, আপনারা একটু বিশ্রাম করুন। ওই জায়গার কাহিনী আপনাদের জমিয়ে বলছি তারপর। এখনই বলতে পারেন? আরে ওটা সেই জ্যোতিষী মারা যাওয়ার কথাটা। ওই ঘরেই তো ঘটেছে ঘটনাটা। আনন্দবাজারের ছবিটা ওটা তো আমারই তোলা। চলো চলো, বাকিটা বলছি, আগে হাত মুখ ধুয়ে একটু খাওয়া দাওয়া করে নি। উফ, সত্যি খুব খিদে পেয়েছে। ব্যোমকেশ আর কথা বাড়াল না। আমি নিজের ঘরে এসে বন্ধ জানালা খুলে দিয়ে ভালো করে জায়গাটা দেখলাম। ছোট ছোট আগাছার জঙ্গলে ভরা একটা জায়গায় একটা পলেস্তারা খসে পড়া পুরনো আমলের ছোট্ট ঘর। এটিকে মন্দির মনে করার কারণ হলো এটার মাথাটা গম্বুজাকৃতি। সেই ঘরকে কেন্দ্র করে যে রাস্তা চলে গেছে তা মিলেছে 10-15 পা এগিয়ে একটি মাটির রাস্তায়। সব মিলিয়ে এখানে কোনো মানুষকে খুন করা একেবারেই সহজ কাজ। ধারে কাছের মধ্যে বাড়ি বলতে এটাই, যেখানে আমরা আতিথ্য গ্রহণ করেছি। বাইরের বারান্দায় ব্যোমকেশ ও সুকুমারের আওয়াজ পেয়ে আমি আবার বারান্দায় এলাম। দেখি সুকুমারের ক্যামেরা নিয়ে ব্যোমকেশ সেটা চোখে লাগিয়ে বারান্দার কোনায় রাখা একটা নটরাজের মূর্তির ছবি তোলার চেষ্টা করছে। আমার আসার শব্দ পাওয়া মাত্রই সেকেন্ডের মধ্যে আমার দিকে ঘুরে ছবি তুলে নিল সে। বললাম, আরে আরে, এটা কিন্তু ঠিক নয়, বলবে তো আগে থেকে। ব্যোমকেশ হেসে বলল, তাহলে ভেবে দেখো অজিত, বিজ্ঞান এমন একটা জিনিস আবিষ্কার করলো যা দিয়ে যে কোনো অপরাধীর চাক্ষুষ প্রমাণ রেখে দেওয়া সম্ভব। সুকুমার, দেখবে একদিন এই যন্ত্রটির মাধ্যমে দেশের অনেক বড় বড় অপরাধী ও দুষ্কৃতী ধরাশায়ী হবে। সে তুমি যাই বলো সুকুমার, এই ছবিটির কিন্তু কোনো কপি বের করবে না। দুপুর 12টার মধ্যে আমরা স্নান সেরে নিচে এলাম। অমরেশবাবু প্রথম দিনই যে আড়ম্বরের ব্যবস্থা করেছেন তা দেখেই চোখ কপালে উঠল একেবারে। মাছের মুড়ো দিয়ে ডাল, মুরগির রোস্ট, পাঁঠার মাংস আর তার সঙ্গে সরু বাসমতি চালের ভাত। উফ, সেই মিশ্রণের সঙ্গে কিছুর তুলনা চলে না। গৃহকর্তাও বসলেন আমাদের সঙ্গে। সমস্ত ব্যঞ্জন শেষ হলে প্রত্যেকের হাতে মৌরি দিয়ে অমরেশবাবু বললেন, চলুন বাড়ির ছাদটা একবার দেখিয়ে আনি। ওখানে বসার ব্যবস্থাও আছে, বুঝলেন। স্বাচ্ছন্দ্যে। সবাই উপরে এলাম। সত্যি শহরের ইট বালির জঙ্গল থেকে বেরিয়ে এসে এমন নিরন্তর সবুজে ঢাকা প্রান্তর দেখলে মনে হয় কোনো স্বপ্নরাজ্যে আছি। একটি নির্দিষ্ট জায়গায় ঢালাও সবুজের জলছবির মাঝে চলে গেছে একটা সোনালি সুতোর মতো দাগ। অমরেশবাবু সেদিকে হাত দেখিয়ে বলল, ওটা হচ্ছে অজয় নদ। সত্যবতী মুগ্ধ হয়ে বলল, মন চায় এমন কোনো এক জায়গায় এসে বাসা বাঁধি। ছাদের উপরে একটি বড় কাঠের টেবিলকে কেন্দ্র করে ওপরে একটা বড় ছাতা লাগানো আছে, তার সাথে গোটা 5 চেয়ার। আমরা সবাই সেখানে বসলাম। ব্যোমকেশের দিকে চাইতেই ও কৌটো থেকে একটা সিগারেট বের করে আমাদের দিকে এগিয়ে দিল। অমরেশবাবু বললেন, ব্যোমকেশবাবু, বলছি এবার আপনাকে একটা আবদারের কথা বলি। সত্যি বলতে না বলে থাকতে পারছি না। আমরা সবাই অমরেশবাবুর দিকে তাকালাম। উনি বলতে লাগলেন, রতন সান্যাল আমার খুব ভালো বন্ধু। তো তারা 3 ভাই, রতন, মোহন এবং গোপী। গোপী সবার বড়। তাদের মধ্যে রতন ও মোহন এরা করে ব্যবসা, এবং গোপী করতো ভাগ্য গণনা।
ওই যাকে বলে জ্যোতিষ কর্ম, বুঝলেন? লোকের মুখে প্রচলিত আছে যে সে নাকি ভূত প্রেত নিয়েও কারবার করত, এমনকি মানুষের মরদেহ নিয়েও নাকি সাধনা টাধনা করতেও লোকে দেখেছে। আপনি যেই ঘরের কথা বলছেন, বহুকাল আগে ওই ঘরে একটা পুরনো কালী মূর্তি ছিল, কিন্তু বন্যার জলে সব তলিয়ে যায়, বুঝলেন? তারপর থেকেই সেটিকে জ্যোতিষ কর্ম করার আস্তানা বানিয়ে ফেলে। জায়গাটা ওদেরই, তাই গ্রামের লোক কোনো কিছু প্রতিবাদ করার সাহস করে। তাছাড়া ওই জায়গার পরিবর্তে আরো একটি কালী মন্দিরও বানিয়ে গেছে। তারপর সব ঠিকই চলছিল, কিন্তু হঠাৎ ঘটলো এক ঘটনা। গোপীকে ওই ঘরেই রক্তাক্ত অবস্থায় একদিন পাওয়া গেল, বুঝলেন? আপনারা যদি আরো সপ্তাহ দুয়েক আগে আসতেন তাহলে দেখতেন কি পরিমাণ গ্রামবাসী ও পুলিশের ভিড় ছিল বাড়ির পিছনে। সুকুমার জানে ওই ব্যাপারটা, ও এসেছিল কাগজের জন্য ছবি সংগ্রহ করতে। বেশ, এবার বলুন আমার কাছে আবদারটা কি? ভদ্রলোক বিনয়ের সুরে বললেন, রতনের সাথে আমার সপ্তাহখানেক আগে দেখা হয়। আমার মুখেই ও আপনাদের আসার ব্যাপারটা শুনেছে। ব্যোমকেশবাবু, বলছি ওরা এটাকে খুন ছাড়া আর কিছুই মনে করছে না, কারণ গোপীর সাথে কারো কোনো দ্বন্দ্ব বিবাদ ছিল না। সে থাকতো নিজের মতো, তাহলে কিভাবে কেন? ব্যোমকেশ বলল, সান্যাল মশাই কি কাউকে সন্দেহ করছেন? আপনার সাথে কোনো আলোচনা করেছেন এই বিষয়ে? না, এমন তো কিছু বলেনি। ওনার বাড়িতে কখন যাওয়া যায়? আপনি যখন বলবেন। বেশ, তাহলে চলুন এখনই বেরোনো যায়। আমরা বেরিয়ে গেলাম। সত্যবতী এলো না। অমরেশবাবু তার গ্যারাজ থেকে একটা নীল রঙের ফোর্ড গাড়ি বের করে আনলেন। গাড়ির বর্তমান অবস্থা দেখলেই গৃহস্বামীর এটার প্রতি সুনিপুণ ভালোবাসার প্রমাণ পাওয়া যায়। আমি, সুকুমার ও ব্যোমকেশ গাড়িতে চাপতেই তা ছুটতে শুরু করলো গ্রাম্য মেঠো পথের ধুলো উড়িয়ে। রতন সান্যালের বাড়ি আমাদের আবাসস্থল থেকে বেশ খানিকটা দূরে, কিন্তু সেই দূরত্ব এমন আরামদায়ক সফরকে আরও বেশি প্রশ্রয় দিয়েছে। বছরের প্রথমের দিকের এই সময়টা কি মানুষ এমনিতেই একটু অলস হয়ে পড়ে? গাড়ি থেকে নামলাম, বলা যায় একটা মৃদু বিরক্তি নিয়েই। যে বাড়ির সামনে এসে পৌঁছেছি সেটা একতলা হলেও বিশাল তার পরিধি। গেটের সামনে সাইনবোর্ড লাগানো আছে, যাতে গুপি জ্যোতিষীর নাম ও কর্মক্ষমতার ক্ষুদ্র বিশ্লেষণও করা হয়েছে। এছাড়াও পৈতৃক ব্যবসা সম্পর্কিত বিবরণ দেওয়া রয়েছে অন্য পাশের একটি সাইনবোর্ডে। বুঝলাম এরা ব্যবসাপাতি বা অর্থ উপার্জনের প্রতি প্রচণ্ড সজাগ। প্রধান ফটকের সামনে প্রথমেই যাকে দেখলাম সে একজন বছর 27 কি 28-এর যুবক। আমাদের দেখে এগিয়ে এলো। অমরেশবাবুকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার কাকা বাবু, কোনো দরকার নাকি? কিন্তু বড় কর্তা তো বাড়িতে নেই। ও কোথায় গেছে জানি না, তবে উকিলবাবু এসেছিলেন কাল, হয়তো ওনার বাড়িতেই গেছেন। আচ্ছা, তাহলে আর কি করা? রতন আসলে বলবে আমি এসেছিলাম, ঠিক আছে? ব্যোমকেশবাবু এসেছেন, যদি সময় পায় তাহলে যেন আজই একবার আমাদের বাড়িতে যায়। ছেলেটি ভ্রু কুঁচকে ব্যোমকেশের দিকে চাইল, তারপর বলল, আরে আপনি ব্যোমকেশ বক্সী না, একজন নামকরা গোয়েন্দা? একটু ভুল করলে। গোয়েন্দা শব্দটা ঠিক আমার জন্য নয়, আমি সত্যান্বেষী। ছেলেটি আপ্যায়নের সুরে বলল, আসুন না, বাড়িতে আসুন, একটু চা খাওয়ার ব্যবস্থা করি। সে না হয় হবে, এখানে তো ঘুরতেই এসছি, সব এক সময় ঘুরে দেখব, আর চা জল খাবার খালি পেটে গলধকরণ করব? এখন মধ্যপ্রদেশ সম্পূর্ণ। ছেলেটি একটু অপ্রস্তুত হেসে বলল, তাহলে আবার আসবেন কিন্তু। অবশ্যই। আমরা ফিরে এলাম। দুপুরে একটু বিছানায় গড়িয়ে নিলাম। সন্ধ্যায় আবার বসে পরিকল্পনা শুরু হলো। আমরা পরশু এখান থেকে সোজা চলে যাব অজয় নদের কোনো একটা তীরবর্তী অঞ্চলে। সেখানে গিয়ে বনভোজন করা যাবে। রাত্রে খাওয়া দাওয়া শেষে আমি আর ব্যোমকেশ
আবার ছাদে এলাম। বর্তমান সংগৃহীত পুঁজি ও ব্যয় নিয়ে আলোচনা করছি। এমন সময় ব্যোমকেশ বলল, ওই ঘরটায় একটা আলো দেখতে পাচ্ছ? আমি চমকে উঠে পেছনে তাকালাম। দেখলাম সত্যি সেই মন্দিরের ন্যায় ঘরটার ভেতরে একটা হলুদ আলো বের হচ্ছে। সজল বাতাসে সেই আলোর স্থান পরিবর্তন হচ্ছে, অর্থাৎ সেটি একটি মোমবাতি বা তেল প্রদীপ জাতীয় কিছু, তাতে সন্দেহ নেই। আমি বললাম, কি ব্যাপার বলো তো ব্যোমকেশ? ব্যাপার যাই হোক, এত রাতে যখন ঘটনাটা ঘটেছে তাতে এটুকু নিশ্চিত যে ওখানে যে আছে সে গোপনে কিছু সারার চেষ্টা করছে। বাদ দাও, গ্রাম্য রাতের আবহাওয়ার একটু প্রাণ খুলে নিঃশ্বাস নাও। কিন্তু যদি সত্যিই কোনো বড়সড় অপরাধের প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়? প্রমাণ কখনো গোপন করা যায় না উচিত। অন্তত আমার চোখের সামনে থেকে প্রমাণ লোপাট করতে গেলে আসামিকে স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে হবে, নতুবা অসম্ভব। পরক্ষণেই আলোটি নিভে জঙ্গল আবার নিজের পুরনো রঙে ফিরে এলো। আমরা দুটো সিগারেট শেষ করে যে যার ঘরে চলে গেলাম। রাতে ঘুম হলো দস্তুর মতো। পরদিন সকালে ঘুম থেকে উঠতে বেশ দেরি হলো। বাইরে এসে দেখি চিলেকোঠার সিঁড়ি ধরে ব্যোমকেশ, অমরেশবাবু এবং একজন অপরিচিত লোক ছাদের দিকে যাচ্ছে। আমিও দ্রুত তৈরি হয়ে সেখানে পৌঁছলাম। পৌঁছে শুনি কথা বলছেন সেই অপরিচিত ভদ্রলোক। ব্যোমকেশবাবু, দাদার কোনো বাজে নেশা ছিল না, শুধু ওই জ্যোতিষকর্মই করত। তন্ত্র করে বেড়াতো বলে ওর সাথে আমরা কেউই বিশেষ কথা বলতাম না। বলা যায় একটা অভিমান থেকেই এই প্রকার পরিস্থিতি। কিন্তু তাই বলে তো ছোট থেকে তো সে আর এমন ছিল না। কত ভালোবাসতো আমায়, মোহনকে। এখনো যে ভালোবাসতো না তা নয়, তবে কয়েকদিন আগে ওর ঘরের থেকে একটু উঁচু গলায় কথা শুনতে পেয়ে আমিও সেখানে যাই। দরজার বাইরে দাঁড়িয়ে শুনি একজন বলছে, আমি তো তোমায় বলছি, আমার ঘোড়া জিতলে যত উপার্জন করব তার অর্ধেক তোমায় দেব। তুমি তবুও রাজি হচ্ছ না কেন? দাদা প্রতিবাদ করে বলল, দেখ শিবু, আমি এভাবে কোনো প্রকার আর্থিক প্রলোভনতায় কাজ করি না। আর তাছাড়া এরকম ঘোড়ায় টাকা লাগানো বা জুয়োয় বাজি ধরা এসব আমার কাজ নয়। আমি বিধাতা নই। এই তোমার কাছে মদন ঘোষ এসেছিল, তারপর থেকে ওর ভাগ্য বদলে গেছে। তুমি আমায় বলছো না? ঠিক আছে, তবে এটার ফল কিন্তু ভালো হবে না, কথাটা মনে রেখো। কে কে মদন ঘোষ? ও, এখন চেনো না তাই না? বলে লোকটি দ্রুত পায়ে বেরিয়ে গেল বাড়ির থেকে। সেই দিনই প্রায় মাস খানেক পর আমি কৌতূহলবশত দাদার সাথে কথা বলেছি। আমি ঘরে ঢুকলাম, দাদাকে বললাম, কি ব্যাপার দাদা, শিবু এসব কি বলে গেল? দাদা বলল, তুই এসবের মধ্যে আবার আসছিস কেন? মানুষ অর্থের জন্য উন্মাদ হয়ে যায়, এর অবস্থাও তাই হয়েছে। কোথার থেকে খবর পেয়েছে আমি নাকি রেসের ঘোড়া ধরিয়ে দিই? আমি নরম গলায় বললাম, দাদা, এবার এসব ছেলে একটা সংসার জীবন তো ধরতে পারো। ওই ছেলেটাকে কিন্তু আমি চিনি, ভালো পরিবারের ছেলে কিন্তু ও নয়। তার কয়েকদিন পরেই এই ঘটনা। এবার আপনি বলুন ব্যোমকেশবাবু, এটাকে খুন না মনে করার কি কোনো কারণ আছে? পুলিশ কি বলছে? পুলিশ কয়েকদিন একটু খোঁজ খবর করেছে। আমি সব ঘটনাই বলেছিলাম, কিন্তু ওই শিবু নামের ছেলেটাকে তারা একবারও জেরা করেন। বরং এটাই বলেছে যে আপনার ভাই যে কাজের সাথে যুক্ত ছিল তা সম্পূর্ণ বুজরুকি। সেই কারণে সাধারণ মানুষকে উত্তেজিত করার কোনো মানে হয় না। উপযুক্ত প্রমাণ পেলে তবেই আমাদের সাথে যোগাযোগ করবে। কিন্তু আমার মনে হয় না আর এই বিষয়টা নিয়ে তারা ভাবছেন। পুরো কথা শুনে আমি কোনো মতামত বা সিদ্ধান্তে আসতে পারলাম না। তবে গুপিবাবু যে খুন হয়েছেন সেদিকের পাল্লাটাই একটু হলেও ভারী।
ব্যোমকেশ বলল, মদন ঘোষ লোকটিকে চেনেন? অর্থাৎ ওই শিবু নামের ছেলেটি যার কথা শুনে আপনার ভাইয়ের কাছে এসেছিল? না, আমার পরিচিত মহলের মধ্যে এমন কোনো মানুষের নাম নেই। বেশ, চলুন তবে ঘটনাস্থল থেকে একটু ঘুরে আসা যাক। আমরা উঠলাম। ইতিমধ্যে সুকুমার সিঁড়ি থেকে ওপরের দিকে আসছিল। নামতে দেখে আমাদের পদাঙ্ক অনুসরণ করল। অমরেশবাবুর বাড়ি থেকে ওই মন্দির আকৃতির ঘরটার দিকে যাওয়ার কোনো স্থায়ী রাস্তা নেই। সেখানে পৌঁছানোর একটিই রাস্তা, যেটি ওই ঘরের সামনে থেকে বেরিয়ে বড় রাস্তায় মিশেছে। তবে ঘুরে সেই রাস্তা ধরে যেতে গেলে অনেকটা সময় লাগতো, তাই আমরা জঙ্গলের পথ ধরলাম। হাঁটু সমান আগাছা ও লতাপাতার জঙ্গলের ভেতর থেকে রাস্তা তৈরি করে নিলাম আমরা 5 জন। এই প্রথমবার ঘরটি কাছের থেকে দেখলাম। ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। বোধহয় ঘরটির কোনো জানালা নেই বলে এইরূপ অবস্থা। বারান্দা ছিল, কিন্তু তার মেঝেতে একটা বিঘৎখানেক ফাটল চলে গেছে একদম ঘরটার দরজা পর্যন্ত। সেই ফাটলের মাঝে ছোটখাটো বট অশ্বত্থের চারা জন্মেছে লক্ষ্য করলাম। রতনবাবু বারান্দায় উঠতে যাবে এমন সময় ব্যোমকেশ বলল, দাঁড়ান রতনবাবু, ওপরে পা দেবেন না। সুকুমার, তোমার ক্যামেরাটা একটু এদিকে নিয়ে আসো তো। সুকুমার কোনো প্রশ্ন না করে ছুটে চলে গেল ব্যোমকেশের নির্দেশ পাওয়া মাত্রই। আমরা ব্যোমকেশের দৃষ্টি অনুসরণ করলাম। এবার ভালো করে বুঝতে পারলাম বিষয়টা। খোলা দরজার ভেতর যেটুকু জায়গায় আলো প্রবেশ করেছে সেখানে একজোড়া জুতোর ছাপ স্পষ্ট। সাথে সাথে আমার মনে পড়ে গেল কাল রাতের সেই আলোটার কথা। ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে ঈষৎ হাসল, তবে এই হাসিতে স্বনির্ভরতার ছাপ স্পষ্ট। ব্যোমকেশ কাল রাতেই বলেছিল আততায়ী প্রমাণ লোপাটের যতই চেষ্টা করুক ওর চোখে ফাঁকি দিয়ে কার্যোদ্ধার করা অসম্ভব। ওর বুদ্ধিমত্তা আর চাতুর্যের প্রতি গর্ববোধ হওয়াটাই স্বাভাবিক। সুকুমার এসে ওর কথা মতো জুতো খুলে সতর্ক পা ফেলতে ফেলতে কয়েকটা ছবি তুলে নিল জুতোর ছাপে। তারপর আমরা প্রত্যেকে ভেতরে ঢুকলাম। সুকুমার আসার সময় সাথে করে একটা টর্চ নিয়ে এসেছে, যাতে ভেতরটা আরও ভালোভাবে পর্যবেক্ষণ করা যায়। ভেতরে প্রয়োজনীয় বস্তু বলতে তেমন কিছুই নেই, কেবল কয়েকটা লাল মলাটের খাতা আর একটা বিরাট আয়তনের ঘণ্টা। ব্যোমকেশ প্রশ্ন করল, এই ঘণ্টাটি কি সেই সময়কার? রতনবাবু বললেন, হ্যাঁ ব্যোমকেশবাবু, এক সময় এই মন্দিরে বারোয়ারি পুজো হতো। দেবীকে নতুন মন্দিরে প্রতিষ্ঠা করা হয়েছে, কিন্তু এই ঘণ্টাটা আর খুলে নিয়ে যাওয়া হয়নি। আমার কাকা মায়ের পরম ভক্ত ছিলেন, তাই বাইরের কারিগর আনিয়ে একদম ছাদের সঙ্গে ঢালাই করে এটি ঝুলিয়েছেন। খুলতে গেলে ঘরটাকে ভাঙতে হবে, তাই আর। সুকুমার, মৃতদেহটি কোথায় পড়েছিল? সুকুমার ঘরটির একদম মাঝখানে টর্চের আলো ফেলে বলল, এই যে এই জায়গায়। বেশ, চলুন। বেশ, চলুন। সবাই ব্যোমকেশের দিকে কৌতূহলী দৃষ্টি ফেলতে ফেলতে বাড়ি ফিরে এলাম। ব্যোমকেশ বলল, আমায় একটু সময় দিন রতনবাবু, আমি যথার্থ চেষ্টা করব। আচ্ছা, এই শিবু ছেলেটির বাড়ি কোথায় বলতে পারেন? চলুন, আমি নিয়ে যাচ্ছি। না, আপনাকে যেতে হবে না, এতে আপনি বিপদে পড়তে পারেন। অমরেশবাবুকে ঠিকানাটা বুঝিয়ে দিন, বাকিটা আমি দেখছি। রতনবাবু ঠিকানা বুঝিয়ে দিয়ে ফিরে গেলেন বাড়িতে। ব্যোমকেশ, আমি আর সুকুমার এবার আর গাড়ি নিলাম না। এমনকি অমরেশবাবুকেও ব্যোমকেশ সাথে রাখতে রাজি হলো না। সুকুমার স্থানীয় জায়গাটা এবং এই শিবু নামের ছেলেটিকে ভালো রকম চেনে, এমনকি এর অনেক কুকীর্তির কথাও শুনেছে সে। এসব আলোচনা করতে করতেই আমরা আসলাম। ঠিকানা চিনে সেখানে পৌঁছতে বেশি বেগ পেতে হলো না। ব্যোমকেশ বলল,
এখানে আমরা কাউকে জেরা করতে আসিনি। সুকুমার, তুমি শুধু লক্ষ্য রাখো শিবু নামের ছেলেটি বাড়ি থেকে বেরোয় কিনা। তৎক্ষণাৎ আমায় জানাবে। আমরা একটা হলুদ দোতলা বাড়ির বিপরীতে একটা চায়ের দোকানে ওত পেতে বসে রইলাম। পরপর 3 কাপ চা, 4টে করে সিগারেটের অন্তিম সংস্কার করার পর 5ম সিগারেট হাতে নিয়েছি এমন সময় সুকুমার হঠাৎ বলল, ব্যোমকেশ, ওই যে বেরোচ্ছে শিবু। এসো অজিত, আমার পেছনে থাকবে। ব্যোমকেশ রাস্তা পেরিয়ে বিপরীত দিকে গেল, আমিও গেলাম ওর পিছনে। যে লোকটি বাড়ির থেকে বেরিয়ে এলো তার চোখে মুখে কেমন একটা অসংলগ্নতা। নেশাগ্রস্ত মানুষ যেভাবে হাঁটে তার চলন ঠিক সেই রকম। সে সামনে আসতেই ব্যোমকেশ জিজ্ঞেস করল, দাদা, জগন্নাথ নন্দীর বাড়িটা কোথায় বলতে পারবেন? লোকটি ক্ষণিকের জন্য ব্যোমকেশের দিকে ঢুলু ঢুলু চোখে তাকিয়ে মাথা ঝাঁকিয়ে না সূচক ইঙ্গিত করে সেখান থেকে চলে গেল। লোকটি বেশ খানিকটা যাওয়ার পর ব্যোমকেশ মাটির দিকে একবার তাকিয়ে বলল, চলে এসো অজিত। আমরা আবার বিপরীতের চায়ের দোকানে ফিরে এলাম। ব্যোমকেশ একটা সিগারেট ধরিয়ে বলল, সুকুমার, যাও দেখি, ওখানে গিয়ে জুতোর ছাপটা ক্যামেরাবন্দি করে নাও গোপনে। ওখানকার কাজ মিটিয়ে ব্যোমকেশ হঠাৎ অমরেশবাবুর বাড়িতে ফেরার জন্য ব্যস্ত হয়ে উঠল। অমরেশবাবুর কাছ থেকে রতনবাবুর নাম্বার নিয়ে টেলিফোন করল সে। হ্যাঁ রতনবাবু, একটা গুরুত্বপূর্ণ কথা আপনাকে বলা হয়নি, সেটা বলার জন্যই টেলিফোন করলাম। হ্যাঁ বলুন। আমি যে তদন্তে নেমেছি এই খবর যেন কেউ জানতে না পারে, এমনকি আপনার বাড়ির লোকেরাও না। ঠিক আছে ব্যোমকেশবাবু, আপনি যেমন বলছেন তেমনই হবে। শুধু একবার আপনি আমার ধারণায় যে সত্যি সেটা প্রমাণ করুন, তারপর বাকিটা আমি দেখছি। আপনি নিশ্চিন্তে থাকুন, ছাড়লাম। আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে আবার ছাদে গিয়ে বসলাম। সুকুমার চলে গেল ছবিগুলো রিল নিয়ে ওর কর্মক্ষেত্রে। বলে গেল সেগুলো প্রিন্ট করিয়ে নিয়ে ফিরতে ফিরতে ওর কাল সন্ধে হয়ে যাবে। সত্যবতীর মুখ গম্ভীর। সে বুঝতে পেরেছে আগামীকালের বনভোজনের পরিকল্পনা ভণ্ডুল হয়ে গেছে। ব্যোমকেশের সাথে শান্ত যুদ্ধও চলছে খাওয়ার আগে কিছুক্ষণ। অমরেশবাবু একটা পান সেজে ব্যোমকেশের হাতে দিয়ে বলল, এই নিন মিষ্টি পাতার পান খান একটা। মাথার কাজে এই পানের ভূমিকা কিন্তু অনেক। ভূমিকা কতটা পালন করলো পান তা বলতে পারবো না, তবে ব্যোমকেশ সেই যে ছাদের থেকে নেমে ঘুম দিল, উঠল প্রায় সন্ধে 7টা নাগাদ। আমি অমরেশবাবুর সঙ্গে এর মধ্যে আশপাশটা একটু চক্কর দিতে গিয়েছিলাম। দেখলাম রতনবাবুর বাড়িতে দেখা হওয়া সেই ছেলেটি একটি জিপ গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। অমরেশবাবু বলল, সেই সময় ওই ছেলেটির পরিচয় জানলাম। ওর নাম অমল সাহা। রতনবাবুর ছোট ভাই মোহন তাকে কলকাতা থেকে এখানে নিয়ে এসেছেন তাদের কাগজের ব্যবসা দেখাশুনো করার স্বার্থে। ছেলেটি শিক্ষিত এবং সত্যিই কর্মদক্ষ। সে আসার পর থেকেই নাকি ব্যবসাও ফুলে ফেঁপে উঠেছে তাদের। এ কথা রতনবাবুই অমরেশবাবুকে বলেছেন। ব্যোমকেশ ওঠার পর আমি আমার ঘুরতে যাওয়ার বর্ণনা সহ যাবতীয় সব কিছুই তাকে জানালাম। এমন সময় অমরেশবাবু দেখি বিশুকে সাথে নিয়ে হাজির হলেন আমার ঘরে। বিশুর হাতে ট্রেতে 2টি থালার একটিতে গরম গরম লুচি, অন্যটিতে কষা মাংস এবং ডিমের কালিয়া। ব্যোমকেশ বলল, আরে আরে এই কি করছেন? এত কিছু খাওয়া যায় নাকি? বললাম, কথাটা কিছু ভুল বলেননি? খাওয়া দাওয়া সেরে আমরা নিচে অমরেশবাবুর ঘরে এলাম। উনি একটু বিশেষ ধরনের চুরুট খাওয়ার আমন্ত্রণ করে গেছেন যাওয়ার আগে। ব্যোমকেশ চুরুট ধরিয়ে একটা লম্বা টান দিয়ে বলল,
আচ্ছা অমরেশ বাবু, এই রতন বাবুর বাড়িতে কে কে আছেন একটু বলবেন? অমরেশবাবু বললেন, বেশি কেউ নয়। রতনের কোনো সন্তান নেই, মোহনের এক মেয়ে, অর্থাৎ ওই রতন, রতনের স্ত্রী, মোহনরা তিনজন, ওদের ম্যানেজার অমল, আর ওই বাড়ির দু একটা চাকর বাকর। গোপী বাবুর প্রতি প্রত্যেকের দৃষ্টিভঙ্গি কি একই রকম? কম বেশি সবাই গুপির সাথে কথা বলতো দেখেছি, শুধু মোহনের মেয়ে বাদে। সে বছর দেড় দুই কথা বন্ধ করেছে গুপির সাথে। মেয়েটির বয়স এই 20 কি 22। ব্যোমকেশ চুপ করল। আমরা চুরুট শেষ করে অমরেশবাবুকে শুভরাত্রি জানিয়ে সিঁড়ি দিয়ে উঠছি, ব্যোমকেশ হঠাৎ বলল, অজিত, তুমি এখন ঘরে ঢুকবে না, বারান্দায় দাঁড়াও, আমি বললে তারপরে ঢুকবে। এই কেন বলো তো? দাঁড়াও না, তারপর তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি। বলে ব্যোমকেশ আমার ঘরের মধ্যে গিয়ে দরজা দিয়ে দিল। মিনিট 10 নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম বাইরে। তারপর দরজা খোলার শব্দ শুনতেই পেছনে তাকালাম, কিন্তু ব্যোমকেশ দরজার সামনে নেই। ভেতর থেকে আওয়াজ এলো, অজিত, এবার এসো। আমি ঘরের দরজা টপকাতেই মাথায় একটা বইয়ের বাড়ি খেয়ে চমকে উঠলাম। বললাম, আরে এ কি ধরনের রসিকতা! দেখি ব্যোমকেশ দরজা দেওয়ার ডাসার মাথায় একটা কাপড়ের টুকরো দিয়ে একটা বই বেঁধে ঝুলিয়েছে। আমি ঘরে আসা মাত্রই ওই বইটা আমার মাথায় এসে বাড়ি খেল। আমার প্রশ্নে ব্যোমকেশ মিটিমিটি হেসে উঠলেও পরক্ষণেই শক্ত হয়ে উঠল ওর চোয়াল। বলল, অজিত, ওই মন্দিরে বেঁধে রাখা বড় ঘণ্টাটি যদি তুমি ঘরে প্রবেশ করা মাত্রই আমি সুদ খুলে দিতাম এবং সেটি তোমার মাথায় এসে আঘাত করে, তাহলে তোমার কি অবস্থা হবে? যা মনে হলো ওই ঘণ্টার ওজন প্রায় 150 থেকে 200 কেজি। সেটা যদি মাথায় এসে লাগে তবে সেই স্থানেই পঞ্চত্ব প্রাপ্তি করব, এতে কোনো সন্দেহ নেই। দাঁড়াও দাঁড়াও, তার মানে কি? ঠিকই ধরেছ অজিত, ওই ঘণ্টা দেখে আমার সন্দেহ হয়েছিল যে এটির ভূমিকা এই মৃত্যুকাণ্ডে থাকাটা অস্বাভাবিক নয়। তবে আমি ব্যাপারটাতে এখনো নিশ্চিত নই। আচ্ছা, এটা তো স্বাভাবিক, যে কোনো মানুষের মাথার পেছনে যখন আঘাত করা হয় তখন আততায়ী হয়, নিজের পরিচয় গোপন করার চেষ্টা করে, অথবা সে ভীতু, কি তাই তো? হ্যাঁ, তাই তো। তবে এইটুকু ঘরে গুপিবাবুর পেছন দিয়ে আঘাত করতে চাইলে সে কি দেখতে পেত না? এর জন্যই ওই ঘন্টার উপর আমার সন্দেহ জন্মেছে। বাকিটা সময় বলবে। দেখি, কাল একবার রতনবাবুর বাড়িতে যাব। কিছু তথ্য না পাওয়া পর্যন্ত হচ্ছে না অজিত। ব্যোমকেশ ওর ঘরে চলে গেল। আমিও এই ব্যাপারে এ কথা ও কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। রাতে স্বপ্ন দেখলাম ব্যোমকেশ এবং আমি কোনো পাহাড়ি অঞ্চলে গিয়েছি কোনো তদন্তের স্বার্থে, এবং পার্শ্ববর্তী পাইন গাছের জঙ্গলের আড়াল থেকে কেউ একটি আস্ত পাথর ছুঁড়ে মারল আমার মাথায়। উফ, সে কি ভয়ানক স্বপ্ন! পরদিন সকালে ঘুম থেকে উঠে তৈরি হয়ে নিলাম রতনবাবুর বাড়িতে যাওয়ার জন্য। চা বিস্কুট আর টোস্ট সহ প্রাতরাশের পর আমরা বেরিয়ে পড়লাম আবার অমরেশবাবুর গাড়িতে চড়ে। রতনবাবু বাড়ির বাইরেই একটি লোকের সঙ্গে কথা বলছিলেন। আমাদের দেখে এগিয়ে এসে নিচু গলায় বললেন, ব্যোমকেশবাবু, কিছু পেলেন নাকি? ব্যোমকেশ বলল, না, তেমন কিছু এখনো পাইনি। আপনার বাড়িতে এখন সবাইকে পাওয়া যাবে তো? হ্যাঁ, এখনো মোহন বেরোয়নি, সবাই বাড়িতেই আছে। আমরা বাড়ির ভেতরে ঢুকলাম। রতনবাবু বললেন, মোহনের একই ধারণা ব্যোমকেশবাবু, সেও মনে করে দাদাকে খুন করা হয়েছে। ওকে ডেকে পাঠাবো কি? না, আমি নিজেই যাচ্ছি।
রতনবাবু আমাদের মোহনবাবুর ঘরের সামনে নিয়ে গেলেন। ঘরের দরজা খোলাই ছিল। একজন মধ্যবয়সী ভদ্রলোক আমাদের দেখে রতনবাবুর কাছে প্রশ্ন করলেন, দাদা, এনারা কারা? রতনবাবু আমাদের পরিচয় দিতেই তার ভাই ঈষৎ লজ্জিত মুখে আমাদের প্রণাম করে বললে, আসুন ব্যোমকেশবাবু, আমি তো ভাবতেই পারিনি আপনার মতো এত বিচক্ষণ মানুষের পায়ের ধুলো আমাদের বাড়িতে পড়বে। এখন বিশ্বাস করানো শক্ত হবে, তবে আমার এক সহকর্মী বন্ধু আপনার সাথে যোগাযোগ করার কথা আমায় বলেছিল, কিন্তু এই পুলিশের উপরে নির্ভর করেই অপেক্ষা করে গেলাম। আপনি শুনেছেন তো দাদার কাছে ঘটনাটা? শুনেছি, তবে আরো কিছু শুনতে বা জানতে আপনার কাছে এসেছি। আসুন আসুন, ভেতরে আসুন। এই নীলিমা, চা করে আনো। আপনার দাদাকে কে খুন করতে পারে বলে আপনার মনে হয়? ব্যোমকেশবাবু, দাদার ব্যাপারে যেটুকু জানি, সে কোনো দিনও মানুষের ভালো ছাড়া ক্ষতি করেনি। তার কোনো শত্রু আছে বলেও জানতাম না। শিবুর ঘটনাটা আশা করি শুনেছেন। ওর নামে কুকর্মের শেষ নেই। জুয়া, ঘোড়ার রেস, মেয়ে ছেলে, এমন কোনো নেশা নেই যেটার সাথেও যুক্ত নেই। তবু পুলিশ কোনো পদক্ষেপ নিল না। ওর বাবার সাথে তেনাদের অন্যরকম সম্পর্ক আছে। রেসের মাঠে যাওয়ার অভ্যেস আপনার বাছে দেখছি। কথাটা শুনে ব্যোমকেশের দৃষ্টি অনুসরণ করলাম। দেখলাম একটা ছোট কাগজের টুকরোর দিকে ব্যোমকেশ চেয়ে আছে। মোহনবাবু সেদিকে তাকিয়ে হেসে বললেন, ও, এই টিকিট? ব্যোমকেশবাবু, এটা আমার নয়। আমাদের ম্যানেজার অমল মাঝে সাঝে যায় খেলা দেখতে। ওর এসব দেখার শখ আছে, কিন্তু জুয়া নয়। ওই তো বলেছিল সেখানে এই শিবু নামের ছেলেটাও যায়। বেশ, তাহলে ও আশা করি কিছু বলতে পারবে। অমলের সঙ্গে একবার দেখা করা যায়? হ্যাঁ ব্যোমকেশবাবু, আমার সঙ্গে আসুন। অমল বাড়ির উঠোনেই ছিল। বেরিয়ে দেখলাম সে পরিপাটি হয়ে কোথাও বেরোচ্ছে। রতনবাবু বললেন, অমল, একটু দাঁড়িয়ে যাও, ব্যোমকেশবাবু কিছু জিজ্ঞেস করবে তোমায়। অমল একটু অপ্রস্তুত হয়ে পড়ল। কিন্তু কর্তা, আমি তো এখন রূপাকে আনতে যাচ্ছি। সে না হয় যাবে। এমন সময় মোহনবাবু ঘরের থেকে পাঞ্জাবির বোতাম লাগাতে লাগাতে বেরিয়ে এলেন। বললেন, অমল, তুমি কথা বলো, আমি নিয়ে আসছি রূপাকে। ব্যোমকেশ চোখ চ্যাপটা করে রতনবাবুর দিকে চাইল। রতনবাবু বললেন, আমার ভাইজি ব্যোমকেশবাবু, দুদিন হলো তার পিসি বাড়িতে গেছে, আজ বাড়িতে আসবে। ব্যোমকেশ মাথা নেড়ে অমলের দিকে ফিরল। ছেলেটি যে খুব একটা খুশি হয়নি এই প্রস্তাবে, তা ওর মুখ দেখেই বুঝলাম। ব্যোমকেশ বলল, রেসের মাঠে সেবুকে কতদিন যেতে দেখছো অমল? তাও বেশ কয়েকদিন। অজস্র টাকা পয়সা লাগাতো আর হেরে হেরে বাড়ি ফিরত। শুনেছি তার মায়ের গয়নাগাটি পর্যন্ত বিক্রি করে দিয়েছে সে এই জুয়ার পেছনে। আচ্ছা, মদন ঘোষ নামের কাউকে চেনো? মদন ঘোষ? কই না তো। কেন বলুন তো? কি অবাক করা বিষয়, তাই না? মদন ঘোষ এমন একজন ব্যক্তি যাকে গোপীবাবু রেসের কোন ঘোড়ায় টাকা লাগবে সেটা পর্যন্ত বলে দিয়েছে বলে ওই শিবু নামের ছেলেটি দাবি করেছিল। তাকে আপনারা কেউ চেনেন না? হ্যাঁ, বলে ব্যোমকেশ সবার মুখের দিকে একবার চাইল। মোহনবাবু তখনও বেরিয়ে পড়েননি। উনি একটু এগিয়ে এসে বললেন, কই, এই নামে সত্যি কাউকে চিনি না। তাছাড়া দাদার কাছে যারা আসতো তাদের প্রত্যেকের নাম লেখা থাকতো একটা দিস্তায়। মেজদা, সেটা একবার দেখিয়েছো এনাদের? রতনবাবু বললেন, না, সেটা তো মাথাতেই আসেনি। দাঁড়ান ব্যোমকেশবাবু, দেখি ওটা পাওয়া যায় কিনা। রতনবাবু মিনিট দুয়েকের মধ্যে একটি ঘরের মধ্যে ঢুকে আবার ফিরে এলেন। ব্যোমকেশের হাতে একটা খাতা দিয়ে বললেন, এই এই যে ব্যোমকেশবাবু, এই খাতাটা। ব্যোমকেশ সেটি আমার হাতে ধরিয়ে দিতেই আমি খাতাটা খুলে নাম মেলাতে শুরু করলাম। তবে এখানে বলতেই হয়, গুপিবাবুর কাজের ধরন অত্যন্ত নিপুণ। শুধু নাম নয়, তার সঙ্গে সঙ্গে সেই মানুষের রাশি কুষ্টি সমস্তটাই পাশে সুন্দর হস্তাক্ষরে লেখা আছে।
সমস্ত খাতার মধ্যেও যখন মদন ঘোষ বলে কোনো লোকের নাম পেলাম না, তখন ব্যোমকেশকে বললাম সেটা। ব্যোমকেশ বলল, জানতাম পাওয়া যাবে না, তবে খুনি ওখানে প্রমাণ ছেড়ে গেছে, আর প্রমাণ এই ঘরের মধ্যে এখনো আছে। কাল সকালের মধ্যে আমি সমস্ত ব্যাপারটা সামনে আনবো, নিশ্চিত থাকুন। আসুন অমরেশ বাবু। আমরা বেরিয়ে এলাম বাড়ির থেকে। শুধু ওই বাড়ির প্রত্যেকে নয়, আমরাও ব্যোমকেশের কথা শুনে অবাক হয়ে তার দিকে চেয়ে রইলাম। গাড়িতে উঠে ব্যোমকেশ অমরেশ বাবুর দিকে তাকিয়ে বলল, এখন কিছু জানতে চাইবেন না অমরেশ বাবু, কারণ আমারও কিছু বিষয় জানা এখনো বাকি। আমরা বাড়িতে না ফিরে এলাম অজয় নদের তীরবর্তী অঞ্চলে। সত্যি, কোথায় খুনের রহস্য আর কোথায় বা জীবনের জটিল টানাপোড়েন। এই জায়গায় দাঁড়ালেই সব জটিলতাই একটা নতুন জীবনের ছন্দে সহজ সরল গুঞ্জনে পরিণত হয়। নিজের অজান্তেই ঠোঁটের আগায় একটা পরিচিত রবীন্দ্রসঙ্গীত এসে গেল। ব্যোমকেশ চোখ বুজে একটা লম্বা নিঃশ্বাস নিয়ে বলল, অজিত, প্রেমের টান এই অঞ্চলে আসবে না তো আর কোথায় আসবে? মনে নির্ভেজাল প্রেম তরঙ্গ কি আর শহরের কংক্রিটের দেওয়াল ভেদ করে মনের মানুষের কাছে পৌঁছতে পারে? তোমার মনের মানুষ তো ঘরের মধ্যেই থাকে হে, সেখানে কংক্রিটের জঞ্জাল পেরোনোর কি আছে? নাকি অন্য কোনো মতলব ভাবছ? হ্যাঁ, আমার কথা বলছি না অজিত। যাক, আচ্ছা অমরেশ বাবু, রতন বাবু কি আপনার তার ভাইজির বিয়ের ব্যাপারে কোনো কথা বলেছে? অমরেশ বাবু উত্তরটি দিলেন মুহূর্তেই। বললেন, না, তেমনটা নয়, তবে মোহনের ইচ্ছা আছে অমলের সঙ্গে তার মেয়ের বিয়ে দিতে। মানে আপনাকে কি বলবো, শুনেছি ওদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে নাকি। আমি ব্যোমকেশের দিকে তাকিয়ে হেসে ফেললাম। এসব গোয়েন্দাগিরি ছেড়ে এবার একটু জ্যোতিষ কার্যালয় তো খুলে নিতে পারো নাকি? আমার তো মনে হয় দিন দিন তোমার এই ঐশ্বরিক ক্ষমতাটি বড় বেশি বৃদ্ধি পাচ্ছে। অবসর জীবনে তা করলেও মন্দ হয় না, কি বলো? আমরা বাড়িতে ফিরে এলাম। এদিকে সত্যবতী বিশুর সাথে গল্প করতে করতে কথা শেষ করে ফেলেছে। সুকুমার এলো ঠিক সন্ধ্যের আগে আগে। আমি আর ব্যোমকেশ তখন সত্যবতীকে সমস্ত ঘটনাটা জানাচ্ছিলাম ছাদের উপর দাঁড়িয়ে। ওকে আসতে দেখেই ব্যোমকেশ হাতের ইশারায় ওকে ওপরে ডেকে নিল। সুকুমার বলল, ব্যোমকেশ, দুটি জুতোর ছাপ সম্পূর্ণ আলাদা। মন্দিরের ভেতরে জুতোর ছাপের সাথে শিবুর জুতোর ছাপের কোনো মিল নেই। যদিও সেটা খুবই আবছা, তবে নেগেটিভে কিন্তু স্পষ্ট চোখে পড়ছে। এই দেখো। ব্যোমকেশ দুটো নেগেটিভ কপি হাতে নিয়ে উঁচু করে দেখল। আমিও গেলাম তার পেছনে। না, দুজনের জুতোর ছাপের মধ্যে কোনো মিল নেই। ব্যোমকেশ হাত ঘড়িতে সময় দেখে বলল, এখন সঠিক সময় হয়েছে, চলো অজিত। এসো সুকুমার। আমি অবাক হয়ে তার পিছু নিলাম। ব্যোমকেশ বাড়ির উঠোন ছেড়ে রাস্তার পাশে গিয়ে দাঁড়ালো। বলল, এখান থেকে কিছু বালি তুলে নিয়ে চলো আমার সঙ্গে। সুকুমার এবং আমি খানিকটা মাটি তুলে নিয়ে ব্যোমকেশের পেছন পেছন গেলাম। ব্যোমকেশ কোনো কথা না বলে সোজা গেল সেই মন্দিরের পেছন। তখন চারিদিকটা অনেকটাই অন্ধকার হয়ে এসেছে। ব্যোমকেশ বলল, জুতো খুলে ঘরের ভেতরে গিয়ে মাটিটা ঘরের ভেতর ছড়িয়ে দাও। আমার সন্দেহ যদি সঠিক হয়, তবে যে চার ফেলেছি তাতে আজ রাতে প্রমাণ লোপাটের জন্য এতটাই আসবেই। তার মানে তুমি বলতে চাইছো খুনি ওই সান্নাল বাড়িতেই আছে? না থাকলেই অবাক হব। কৌতূহল চাপা রেখে ব্যোমকেশের নির্দেশ মতো সব কাজ করে সেখান থেকে চলে এলাম আমরা। অগোচরেই সেই ঘণ্টাটির দিকে চোখ পড়েছিল। দেখলাম সেটি একই স্থানেই এখনো একটি কাঠের খুঁটির সঙ্গে বাঁধা আছে। ব্যোমকেশ ফিরে এসে বলল, যে কোনো মন্দিরেই ঘণ্টা বাঁধা হয় একদম তার মধ্যস্থল বরাবর। এখানেও তাই করা আছে। এখন ভেবে দেখো,
সেটিকে টেনে নিয়ে বেঁধে রাখা হয়েছে একদম পেছনের দেওয়ালে একটি খুঁটির সাথে। যদি গুপিবাবু দরজার দিকে মুখ করে বসে কোনো কাজকর্ম সেরে এবং একই সময় যদি কোনোভাবে ঘণ্টাটির টানা দড়ি খুলে যায়, তবে সেটির আঘাত এসে লাগবে মাথার পেছনে। তাতে আর যাই হোক, মৃত্যু অবশ্যম্ভাব। বললাম, কিন্তু তাই যদি হয় তবে দড়িটা কাটবে কি করে? ঘরের তো কোনো জানলা দরজা নেই। এখানেই তোমাদের সঙ্গে আমার পার্থক্য। বেঁধে রাখা দড়িটার অন্য প্রান্ত ওপরে ঘুলঘুলি থেকে বাইরে বের করা রয়েছে, সেটা চোখে পড়েনি। আমি ও সুকুমার না সূচক মাথা নাড়ি। ব্যোমকেশ বলল, সুকুমার, তুমি মৃতদেহের ছবি যখন তুলতে এসছিলে, সেই সময়কার নেগেটিভগুলো এখন আছে তোমার কাছে? সুকুমার বলল, হ্যাঁ, আমার ব্যাগেই আমার কাজের ফাইল সবসময় থাকে। এক সেকেন্ড দাঁড়াও। বলে সে ব্যাগের থেকে একটা কালো প্লাস্টিকের মলাট লাগানো ফাইল বের করে তার পাতা উল্টাতে শুরু করল। একটি বিশেষ জায়গায় এসে থেমে গিয়ে বলল, এই যে এখান থেকে পরপর 5টা ছবি ওই দিনের, আর নিচে নেগেটিভগুলো জোড়া আছে। ব্যোমকেশ প্রতিটা ছবির ভেতর থেকে নেগেটিভগুলো বের করে প্রথমে আলোর সামনে ধরল। লক্ষ্য করলাম সেখানেও জুতোর ছাপের মতো বিন্দু বিন্দু চলমান রেখা আছে। ব্যোমকেশ বলল, পুলিশ ভেতরে ঢোকার আগেই ছবিগুলো তুলেছিলে কি? না, পুলিশ এসেছিল আমার আগেই, তবে তখনও পর্যন্ত কেউ ঘরে ঢোকেনি বা বডি সরানো হয়নি। আমি বারান্দায় দাঁড়িয়ে ছবিগুলো তুলেছিলাম। তাই যদি হয়, গোপীবাবু আশা করি কর্মক্ষেত্রে জুতো পরে ঢুকতেন না। যদি খুব ভুল না করি, খুনি গোপীবাবুর মৃত্যুর পর ঘরে এসেছিল এবং এসে কাজ একটাই করেছে, যেটা হলো ঘণ্টাটি আগের মতন করে যথাস্থানে পেতে দেওয়া। দেখা যাক আজ রাতে কি হয়। আমরা সন্ধে 7টার মধ্যে কোনো রকমে খাওয়া দাওয়া সেরে নিলাম। পরিকল্পনা করা হলো ব্যোমকেশ থাকবে সবার আগে, আমি থাকবো মন্দিরের পেছনের প্রান্তে, অর্থাৎ ব্যোমকেশের কথা মতো যেদিক থেকে দড়ির একটি অংশ ঝুলছে, আর সুকুমার ও অমরেশবাবু লুকিয়ে থাকবেন পাশের একটি জঙ্গল সংকুল এলাকায়। যে যার জায়গা নিয়ে অপেক্ষা করছি একদম নিঃশব্দে। পায়ের পাতায় ও কপালে মশা খেয়ে ফেলছে, তবুও জোরে আঘাত করে তাদের মারতে পারছি না। হঠাৎ মনে হলো মন্দিরের মধ্যে কেউ ঢুকছে। পরক্ষণেই দরজা দেওয়ার শব্দ, ব্যোমকেশের কণ্ঠ শুনতে পেলাম। অজিত, সুকুমার, তোমরা সকলে বেরিয়ে এসো, কাজ হয়ে গেছে। পরদিন সকালে ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেল। আসলে রাতে ওই হাঙ্গামা সামলাতে সামলাতেই প্রায় 12টা বেজে গিয়েছিল। সান্যাল বাড়ি থেকে প্রত্যেকে এসেছিলেন সেখানে। ইন্সপেক্টর রক্ষিত নামের একজন ব্যোমকেশের তরফ থেকে যথেষ্ট পরোক্ষ গঞ্জনা হজম করে মন্দিরের দরজা খুলে নিয়ে গেলেন রতন আর মোহনবাবুর ম্যানেজার অমল নামের ছেলেটিকে। ব্যোমকেশ এবং আমি সুকুমার ও অমরেশবাবুকে নিয়ে আর একবার সান্যাল বাড়িতে গিয়েছিলাম পুরো ঘটনাটার বিবরণ দিতে। ব্যোমকেশ যা বলেছিল তার অর্থ এই। দেখুন মোহনবাবু, এখানে খুবই সহজ হিসেব কাজ করছে। সেটি হলো, আপনার মেয়ে রূপাকে যদি অমল বিয়ে করতে পারে, তবে শুধু আপনার সম্পত্তি পাবে। কিন্তু অতি লোভে তাঁতি নষ্ট কথাটি আশা করি জানেন। এখানে অমল জানত গোপীবাবুর ঘর সংসার নেই এবং উনি সংসার ধর্ম করার মানুষ নন, তাই ওকে সরিয়ে দিলে ওর সম্পত্তিও ভাগ হবে। আপনাদের মধ্যে সেই অংশেরও মালিক হবে সে। এদিকে রতনবাবুর সন্তানাদি নেই, তো উনি কি করবেন বিষয় আসেনি। এদিকে অমল এলাকার গুন্ডা ও একই সাথে মদ্যপ শিবুনাবুর ছেলেটিকে মিথ্যে কথা বলে উস্কে দিল গোপীবাবুর উদ্দেশ্যে। যদি ভুল না করি, ওই রেসের মাঠে গিয়ে মদন ঘোষ নামক কোনো এক ব্যক্তির নাম নিয়ে গোপীবাবুর সাথে কোনো আর্থিক মুনাফার চুক্তি সংক্রান্ত একটি মিথ্যে ঘটনা সাজিয়ে তাকে বলে। আর যে কোনো মদ্যপ মাতাল ব্যক্তিকে এই সমস্ত জিনিস বোঝানো সহজ।
রতনবাবু এই কারণেই গুপিবাবুর কাছে শিবু এসে ঝামেলা করেছিল। দিন দুয়েক আগে অমলরা 10টার পর একবার ওই মন্দিরে গেছিল, বোধহয় আবার ফাঁদ তৈরি করেছিল কারুর জন্য। যে ঘণ্টাটি টানা দিয়ে দরজার বিপরীতে খুঁটির সাথে বেঁধে রেখেছেন, সেটির ফাঁসের সুতো সে ওপরের খুলখুলির ভেতর থেকে মন্দিরের পিছন দিয়ে বের করে রেখেছে, যাতে বাইরে থেকে একটা টান দিলেই সে সুতো খুলে যায় এবং ঘরের মাঝে বসে থাকা ব্যক্তির শরীরে সেটি ছিটকে এসে আঘাত করে। গুপিবাবুর অবস্থানের ব্যাপারে তার সম্পূর্ণ ধারণা ছিল বলেই এই ঘটনা ঘটাতে পেরেছে। এটা একদিনের পরিকল্পনা নয় রতনবাবু। সেদিন রাত্রে অমরেশবাবুর ছাদের থেকে ওই মন্দিরের মধ্যে একটা আলো দেখি। পরদিন গিয়ে ঘরের মেঝের উপর পড়ে থাকা জুতোর ছাপ ক্যামেরা বন্দি করি। তারপর আপনার থেকে শিবু নামের ছেলের ঠিকানা নিয়ে তার বাড়ির সামনে গিয়ে তার পায়ের নমুনাও সংগ্রহ করি, কিন্তু পায়ের আয়তন ও জুতো জোড়ার পরিচিতি সম্পূর্ণ আলাদা। তাই কালকে আপনাদের বাড়ি থেকে যাবার সময় বলে যাই যে খুনি ওই ঘরেই প্রমাণ রেখে গেছে। জানি এই কথা শুনে খুনি একবার না একবার সেই রাতেও প্রমাণ লোপাটের জন্য যাবে। সেই কারণেই সন্ধে নাগাদ কিছু বালি মাটি ছড়িয়ে দিয়েছিলাম ঘরের ভেতর, যাতে আততায়ীর পায়ের ছাপটা স্পষ্ট পাওয়া যায়। কারণ আমার ধারণা হয়েছিল খুনি যত চালাকি করুক না কেন, পায়ের ছাপের কথা মাথায় রেখে জুতো বদলে সেখানে ফেরার কথা তার মাথায় থাকবে না। আর হলো তাই। অমলকে গ্রেফতার করার পরদিন ওই ঘরের মধ্যে যে জুতোর ছাপ পাওয়া গেছে, তা যে আগের দিন পাওয়া সেই অজ্ঞাত ব্যক্তির সাথে হুবহু মিলে গেছে, তাতে কোনো সন্দেহ নেই। আশা করি এবার সবটা বুঝে গেছেন। অগত্যা এখানেও ব্যোমকেশের সুনাম ছড়িয়ে গেল বাতাসে সুগন্ধের মতো। সেবারের বনভোজনের যে আনন্দ হয়েছিল তা আমি কোনোদিন ভুলব না। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। খুব শীঘ্রই আমরা ফিরে আসব নতুন গল্প নিয়ে। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।